শিলিগুড়ি করিডোর ঘিরে ভারতের আকাশে কালো মেঘ, মোদির কপালে ভাঁজ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। সাময়িক হলেও রাজনীতিবিদরা স্বৈরাচারদের পক্ষ নেয় কেন জানেন? অত ভিশনারি হয়ে আর কি হবে? হাতের কাছে যা পাও মুঠো ভরে নাও, প্রয়োজনে আঁচল পেতে পুরোটাই নাও, না হয় জলাঞ্জলি গেল নীতি আর আদর্শ, তাতে কি? টাটকা টাটকা চোখের সামনে পেতে আর কেউ কি দেরি করতে চায়? যেহেতু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই এই সেক্টরে অত গুরু গম্ভীর মহাশয় সেজেও লাভ নেই। না হয় ইতিহাস পাপেরই হলো, তাতে কি? কিছু তো নগদে পাওয়া গেল, সেটাই বা কম কিসে? আন্তর্জাতিক ভূ রাজনীতির ক্ষেত্রেও এখন একই কথা খাটে। নিজের দেশের সীমান্ত ও নানা করিডোরে নানা ফাঁদ পেতে নানা কিছু করতে এখন মরিয়া অনেকেই। ভারতও সেরকমই করতে চায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নাটকীয় পট পরিবর্তনের পর রাজ্যের মসনদে বসেই সীমান্ত নীতি এবং তথাকথিত নিরাপত্তা ইস্যুতে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। বিশেষ করে উত্তরবঙ্গের কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলের সুরক্ষার দোহাই দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জমি অধিগ্রহণের কাজে নজিরবিহীন তৎপরতা দেখাতে শুরু করেছে কলকাতা। একই সঙ্গে খুনি হাসিনা সরকারের ওলট পালটের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার বিষয়টিকে চীন পাকিস্তান বাংলাদেশ অক্ষের এক নতুন জুজু হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে ভারতীয় গণমাধ্যম ও নীতি নির্ধারকদের একাংশের তরফ থেকে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই উদ্বেগ কি সত্যি ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে, নাকি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বাংলাদেশ ভীতি ও উগ্র জাতীয়তাবাদ উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার এক সুগভীর কূটকৌশল? ভারতের দ্য প্রিন্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শুভেন্দু অধিকারী সরকার বিগত তৃণমূল সরকারের আটকে রাখা প্রায় 7টি জাতীয় সড়কের বিস্তৃতি এবং সীমান্ত সড়ক প্রকল্পের ফাইল এক ঝটকায় অনুমোদন দিয়েছে। এর মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট, বনগাঁ, ঘোজাডাঙ্গা এবং চ্যাংড়াবান্ধা রুটের সড়কগুলো সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি করিডোরে মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড রেল লিঙ্ক ও বুলেট ট্রেনের তোড়জোড় চলছে। আসামের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো একে কৌশলগত ব্রেক থ্রু হিসেবে প্রচার করছে। তাদের দাবি, বাংলাদেশ সীমান্তে উদ্ভূত নতুন পরিস্থিতিতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই নিশ্ছিদ্র যোগাযোগ ব্যবস্থা জরুরি। তবে বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পগুলো হঠাৎ করে যুদ্ধের প্রস্তুতি সাজার মতো করে বাস্তবায়নের পেছনে রয়েছে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার মূল লক্ষ্য সীমান্ত সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষের মনে এক কাল্পনিক শত্রুভীতি তৈরি করা। শুভেন্দু সরকারের এই অতি তৎপরতার পেছনে সবচেয়ে বড় অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিকে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত এই বিমান ঘাঁটিটি বাংলাদেশ বিমান বাহিনী চীন ও পাকিস্তানের কারিগরি ও আর্থিক সহায়তায় নতুন করে সচল করছে। যেহেতু এটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 12 থেকে 20 কিলোমিটার এবং শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে অবস্থিত, তাই একে ভারতের জন্য মারাত্মক সামরিক হুমকি হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তার নিজস্ব সীমানার ভেতরে যে কোনো অবকাঠামো উন্নয়ন বা সামরিক ঘাঁটির আধুনিকায়ন করার পূর্ণ অধিকার রাখে। বাংলাদেশ তার জাতীয় সার্বভৌমত্ব ও আকাশ সীমা সুরক্ষায় এই পদক্ষেপ নিতেই পারে,
কিন্তু ভারতীয় নীতি নির্ধারকরা একে পাকিস্তান, চীন, বাংলাদেশ অক্ষের এক কাল্পনিক ষড়যন্ত্র হিসেবে প্রচার করে সীমান্তে অতিরিক্ত সেনা, নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যৌক্তিকতা খুঁজছে। এর মাধ্যমে মূলত বাংলাদেশের নতুন সরকারের ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। নিছক জাতীয় নিরাপত্তা নাকি রাজনৈতিক ফায়দার কূটকৌশল এটা? পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় একটি অংশের মতে শুভেন্দু অধিকারীর এই সীমান্ত নীতি মূলত হিন্দুত্ববাদী রাজনীতির চেনা মেরুকরণের কৌশলেরই অংশ। নির্বাচনের পর রাজ্যের অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান বা জনগণের দেয়া সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতির চেয়ে বহিরাগত শত্রু বা সীমান্তের হুমকিকে বড় করে দেখালে জনগণের মৌলিক দাবি দাওয়াকে ধামাচাপা দেয়া সহজ হয়। দীর্ঘ ১.৫ দশক ধরে দিল্লির সেবাদাসী শেখ হাসিনা সরকারের একচেটিয়া দিল্লি তোষণ নীতির অবসান ঘটেছে। বাংলাদেশে এখন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। এই নতুন ঢাকাকে দিল্লির একাংশ এবং পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখতে নারাজ। ফলে সাধারণ মানুষের মনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বা সীমান্তে উগ্রবাদের উত্থান এইগুলোর মতো জুজু তৈরি করে রাজনৈতিকভাবে লাভবান হওয়াই এই অতি উদ্বেগের আসল কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে ল্যান্ড লুজার অর্থাৎ ভূমিহারা বা সীমান্ত এলাকার মানুষের স্বার্থে জমি অধিগ্রহণে কিছুটা সংবেদনশীল ছিল, সেখানে শুভেন্দু সরকার এসেই দিল্লির আগ্রাসী সীমান্ত নীতির লাইনে হাঁটছে। এতে করে সীমান্ত এলাকার স্থানীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সবসময়ই ভারতের একটি শান্ত ও স্থিতিশীল প্রতিবেশী হিসেবে ভূমিকা পালন করে এসেছে। বিগত দিনে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদ দমনে বাংলাদেশ সর্বোচ্চ সহযোগিতা করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পরও বাংলাদেশের বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরের তথাকথিত দুর্বলতা এবং লালমনিরহাটের সাধারণ বিমান ঘাঁটি পুনর্নির্মাণকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখানো হচ্ছে তা মূলত উদ্দেশ্য প্রণোদিত। শুভেন্দু অধিকারী সরকারের এই অতি উদ্বেগ আসলে রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ ভীতি ছড়ানোর এক পরিকল্পিত চাল, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সুফল বয়ে আনবে না, বরং সীমান্তে এক কৃত্রিম উত্তেজনা জিইয়ে রাখবে। ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তান সীমান্ত সংলগ্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো সহ ভারতের বিভিন্ন কৌশলগত অঞ্চলে জনসংখ্যার বিন্যাসে কথিত অস্বাভাবিক পরিবর্তন খতিয়ে দেখার নামে এক বিতর্কিত ও কূটকৌশলী তৎপরতা শুরু করেছে দিল্লির মোদী সরকার। এই লক্ষ্যে দেশটির সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে চাঞ্চল্যকর বিষয় হল, খোদ কমিটির প্রধানই সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন যে জনমিতি বা ডেমোগ্রাফি বিষয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা নেই। বিশেষজ্ঞ মহলের মতে কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং সীমান্ত এলাকায় সংখ্যালঘু মুসলমানদের ওপর চাপ সৃষ্টি করতেই এই উদ্দেশ্য প্রণোদিত কমিটি গঠন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত ২০২৫ সালের ১৫ আগস্ট লালকেল্লার ভাষণ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে হাওয়া দিতে শুরু করেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন এই রাজনৈতিক বয়ানকে জাতীয় নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশের জুজু দেখিয়ে একটি প্রশাসনিক রূপ দেওয়ার চেষ্টা করছে। ২০২৬ সালের ২৬ মে গঠিত এই কমিটি মূলত আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্ত জেলাগুলোকে নিশানা করে কাজ শুরু করেছে, যাকে ভারতের বিরোধী দল ও মানবাধিকার কর্মীরা ধর্মীয় মেরুকরণের আরেকটি নতুন কূটকৌশল হিসেবে দেখছেন। এই তদন্ত কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই ভারতের অভ্যন্তরেই বড়সড় প্রশ্ন উঠে গেছে। খোদ কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর নিজেই অকপটে স্বীকার করেছেন যে জনমিতি বা জনসংখ্যা তত্ত্বের মতো অত্যন্ত জটিল এবং বিশেষায়িত বিষয়ে তার কোনো গভীর জ্ঞান বা টেকনিক্যাল ধারণা নেই। বিশেষজ্ঞ ছাড়াই এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমলাতান্ত্রিক ও আইনি কাঠামোর উপর ভর করে কমিটি গঠন করা স্পষ্ট ইঙ্গিত দেয় যে
বস্তুনিষ্ঠ গবেষণা নয়, বরং সরকারের আগে থেকে ঠিক করে রাখা একটি নির্দিষ্ট রাজনৈতিক উপসংহার বা এজেন্ডাকে আইনি সিলমোহর দেয়াই এই প্যানেলের মূল লক্ষ্য। সীমান্ত এলাকায় নজরদারির নামে হয়রানির শঙ্কা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এই কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং কমিটির মাঠ পর্যায়ের পরিদর্শনের জন্য বিশেষ লজিস্টিক সহায়তার নির্দেশ দিয়েছেন। ওই বৈঠকে কমিটির কাজের অগ্রগতি, লজিস্টিক সাপোর্ট এবং প্রশাসনিক সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি ইতিমধ্যেই তাদের প্রথম বৈঠক সম্পন্ন করে একটি বিস্তারিত কর্মসূচি বা কার্যসূচি চূড়ান্ত করেছে। আগামী মাসগুলোতে কমিটির সদস্যরা বিভিন্ন রাজ্য ও সীমান্ত এলাকায় সরেজমিনে পরিদর্শনে যাবেন। মূলত বেশ কিছু বিষয়ের উপর জোর দেবে এই কমিটি। ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তান সীমান্তের মুসলিম প্রধান জেলাগুলোতে তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারী খোঁজার নামে ভোটার তালিকা, রেশন কার্ড ও নাগরিকত্ব নথি স্ক্রিনিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী দরিদ্র ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর ব্যাপক প্রশাসনিক হয়রানির আশঙ্কা করা হচ্ছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে এবং আহমেদাবাদের মতো বড় বড় শিল্প শহরে ভারতের অনগ্রসর রাজ্যগুলো থেকে আসা অভ্যন্তরীণ পরিযায়ী শ্রমিকদের, যার মধ্যে বড় অংশই মুসলিম ও দলিত, অবৈধ অভিবাসী তকমা দিয়ে উচ্ছেদের নীল নকশা করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। নেপথ্যে কি কূটকৌশল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই হাই লেভেল কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে ভারতের বিজেপি সরকার আগামী দিনে সীমান্ত এলাকায় আরও কঠোর সামরিক প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। একই সঙ্গে পরিচয়পত্র যাচাইকরণের নামে এনআরসি বা সিএএ এর মতো বিতর্কিত নাগরিকত্ব আইনের আদলে নতুন কোনো কঠোর আইন বা বিশেষ প্রশাসনিক ব্যবস্থা চালুর ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। তথাকথিত জনসংখ্যাগত পরিবর্তন এবং অনুপ্রবেশ এর মন গড়া অভিযোগকে সামনে এনে মূলত বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফ এর কঠোরতা বৃদ্ধি, নিজেদের পাহাড় সম ব্যর্থতাগুলো আড়াল করা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর এক ধরনের ভূ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করাই দিল্লির আসল উদ্দেশ্য বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।